আপনি কি রহস্যের জগতে হারিয়ে যেতে ভালোবাসেন? সেই জগৎ যেখানে প্রতিটি ছোট সূত্র এক বিশাল রহস্যের দ্বার উন্মোচন করে। আজ আমরা এমনই এক গল্পের দুয়ারে দাঁড়িয়ে আছি। স্যার আর্থার কনান ডয়েলের সৃষ্ট এক অমর চরিত্র শার্লক হোমস। তার আরও একটি অবিস্মরণীয় কেস, একটি রহস্য যা শুধু বুদ্ধির খেলা নয়, বরং মানবিকতার এক গভীর পাঠও বয়ে আনে। হোমসের তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি, তার নির্ভুল বিশ্লেষণ আর বন্ধুত্বের নিখুঁত রসায়ন সবই আপনাকে টেনে নিয়ে যাবে ভিক্টোরিয়ান লন্ডনের কুয়াশা ঘেরা রাস্তায়। আর এই গল্পের আড়ালে যার কলমের জাদু আমাদের যুগে যুগে মোহিত করে রেখেছে, তিনি হলেন স্যার আর্থার কনান ডয়েল। একজন চিকিৎসক, একজন সাহিত্যিক এবং অবশ্যই রহস্য গল্পের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। দি অ্যাডভেঞ্চার অফ দি ইয়েলো ফেস প্রথম প্রকাশিত হয় 1893 খ্রিস্টাব্দে দি স্ট্র্যান্ড ম্যাগাজিনে। আজ আমাদের গল্প দি অ্যাডভেঞ্চার অফ দি ইয়েলো ফেস অবলম্বনে হলদে মুখের কাহিনী। অনুবাদ করেছেন অদৃশ বর্ধন। শুরু হচ্ছে আজকের গল্প, হলদে মুখের কাহিনী। শার্লক হোমসের সফল কীর্তির মধ্যে তার বুদ্ধিবৃত্তি যতটা প্রকাশ পেয়েছে, তার চেয়ে অনেক বেশি পেয়েছে তার বিফল কীর্তির মধ্যে। যে কেস সে সমাধান করতে পারেনি, তা শেষ পর্যন্ত অমীমাংসিতই থেকে গেছে। কারো বুদ্ধিতে কুলোয়নি মীমাংসা করার। হলদে মুখের কাহিনী সেই জাতীয় কাহিনী যার মধ্যে ওর আশ্চর্য বিশ্লেষণী ক্ষমতা সম্যক রূপে প্রকাশ পেয়েছে, অথচ হালে পানি পায়নি। অহেতুক শক্তি ক্ষয় করা হোমসের ধাতে ছিল না। দেহে শক্তি ছিল যথেষ্ট। বক্সিংয়ে প্রথম শ্রেণীর বক্সারদের মধ্যে ওর স্থান। কিন্তু কাজের সময় ছাড়া বাজে শক্তি ক্ষয় ছিল ভীষণ অরুচি। কোকেন নিয়ে পড়ে থাকতো মামলা হাতে না থাকলে, কিন্তু কর্মক্ষমতা মরে যেত না। নিয়মিত ব্যায়াম ছাড়াই কিভাবে যে নিজেকে কর্মপটু রাখত ভেবে পায়নি। খেত খুব সামান্য, কিন্তু হাতে কাজ এলে শক্তি যেন বিস্ফারিত হতো হাতে পায়ে। প্রচণ্ড পরিশ্রমেও ক্লান্ত হতো না। বসন্তকাল, জোর করে ওকে নিয়ে বেড়াতে গেলাম বাগানে। বাসায় ফিরলাম 5টায়। আসতেই চাকরের মুখে শুনলাম বসে থেকে থেকে একজন দর্শনার্থী চলে গেছে। খুবই বিরক্ত হলো হোমস। এমনিতে হাতে কাজ নেই, যাও বা একজন মক্কেল এলো, দেখাও হলো না। বিকেলে বেড়াতে না গেলেই হতো। গজগজ করতে লাগলো সমানে। এমন সময়ে টেবিলে দেখা গেল একটা পাইপ পড়ে রয়েছে। আরে ওয়াটসন, এ তো তোমার পাইপ নয়। ভদ্রলোক ফেলে গেছেন নিশ্চয়ই। চমৎকার সেকেলে ব্রায়ার পাইপ। তামাকলা এ ধরনের তৈলস্ফটিকের নলকে বলে আম্বার। লন্ডনে এমন নল খুব একটা পাওয়া যায় না। এরকম একটা জিনিস ভদ্রলোকের অত্যন্ত আদরের, কাজ ছাড়া করতে চাইবেন না। তবুও যখন ফেলে গেছেন, বুঝতে হবে তার মানসিক উদ্বেগ নিশ্চয়ই চরমে পৌঁছেছে। পাইপ নিতেও তিনি ভুলে গেছেন। আদরের জিনিস কাজ ছাড়া করতে চান না, এসব তুমি বুঝলে কি করে? ভায়া, পাইপটার দামই তো 7 শিলিং। দুবার মেরামত করা হয়েছে রূপোর পুটি মেরে। মানে পাইপের যা দাম তার চাইতেও বেশি খরচ করে। নতুন একটা কিনলেও পারতেন, কেনেননি। অর্থাৎ অত্যন্ত আদরের এই পাইপ কাজছাড়া করতে চান না বলে। আচ্ছা, তা আর কি চোখে পড়ছে? হাড় ঠুকে প্রফেসর যেভাবে বক্তৃতা দেয়, তর্জনী দিয়ে পাইপ ঠুকে হোমস সেইভাবে বলল। পাইপ জিনিসটা চিরকালই কৌতূহলোদ্দীপক। ঘড়ি আর জুতোর মতো বৈশিষ্ট্যেরও দাবি রাখে। পাইপটার মালিক ল্যাটা,
স্বাস্থ্যবান এবং ছন্নছাড়া। ভদ্রলোকের দাঁত বেশ সাজানো এবং পয়সা কড়ির ব্যাপারে হিসেব করে খরচ না করলেও চলে যায়। তার মানে বলছো ভদ্রলোক বেশ বড় লোক? পাইপ থেকে তামাকটা হাতের চেটোয় ঢেলে হোমস বললে, তামাকটা দেখেছো? এ হলো রস ভেনার মিক্সচার, বিলক্ষণ দামি। ব্যয় সংকোচে যে আগ্রহী সে অনায়াসেই এর আধা দামে তামাক কিনে নেশা চরিতার্থ করতে পারত। কি বাবা, তা আর কি দেখছো? ভদ্রলোক ল্যাম্প আর গ্যাসের শিখায় পাইপ জ্বালান বলে কাঠ পুড়েছে। দেশলাইয়ের আগুনে এভাবে কাঠ পুড়ে না, পুড়েছে কেবল ডান দিকটা, অর্থাৎ ল্যাটা বলে। তুমি ল্যাটা নাও, তুমি ডান হাতে পাইপ ধরে ল্যাম্প বা গ্যাসের শিখায় পাইপ ধরালে দেখবে পুড়ছে হচ্ছে বাঁ দিকটা। আর এদিকে তোমার অম্বর নলের দাঁতের দাগ যেভাবে বসেছে, তাতে মনে হয় ভদ্রলোকের দন্তশোভা দেখবার মতোই। দাঁত সাজানো এবং জোরালো না হলে এভাবে পাইপ কামড়ানো যায় না। ওয়াটসন, সিঁড়িতে পায়ের আওয়াজ পাচ্ছি। ভদ্রলোক স্বয়ং আসছেন মনে হচ্ছে। বলতে না বলতেই ঘরে ঢুকলেন 30 বছরের এক যুবক, হাতে টুপি, পরনে ধূসর পোশাক। আমতা আমতা করে বললেন, কিছু মনে করবেন না, আমার মাথা ঠিক নেই, দরজায় নক করে ঢোকা উচিত ছিল। বলেই ধপ করে একটা চেয়ারে বসে পড়ে উদ্ভ্রান্তের মতো হাত বুলোতে লাগলেন কপালে। আপন করে নেওয়া সুরে হোমস বললে, দৈহিক মেহনত সওয়া যায়, রাত্রি জাগরণ সহ্য হয় না। আপনার দেখছি কয়েক রাত ঘুমই হয়নি। হ্যাঁ, জীবনটা ব্যর্থ হয়ে যেতে বসেছি আমার। আতীক্ষ্ণ ভাঙা ভাঙা গলায় যেন স্রেফ মনের জোরে আবেগরুদ্ধ ভঙ্গিমায় কথা বলে গেলেন যুবক। ঘরের ব্যাপার নিয়ে পরের কাছে আলোচনা করার মতো কুৎসিত ব্যাপার আর নেই, বিশেষ করে ব্যাপারটা যদি নিজের ঘরণীকে নিয়ে হয়। মিস্টার গ্রান্ট মুনরো, তড়াক করে লাফিয়ে উঠলেন যুবক। আমার নামও জানেন দেখছি। নামটা আপনার টুপির ভেতর লিখে রেখে আমার দিকেই ফিরিয়ে রেখেছেন। আপনি স্বচ্ছন্দে আপনার কাহিনী বলুন। এ ঘরে এর আগে অনেক গোপন রহস্য আমরা এই দুই বন্ধু শুনেছি, সমাধানও করেছি, অনেকের হৃদয়ের জ্বালাও জুড়োতে পেরেছি। আপনি বলুন। আবার ললাটে হস্তচালনা করলেন গ্রান্ট মুনরো। হাবভাব দেখে বেশ বোঝা গেল কথা তিনি কম বলেন, মনের কথা মনে চেপে রাখতে পারেন, নিজেকে নিয়েই তন্ময় থাকেন। কিন্তু সেই অভ্যেসের অন্যথা হতে যাচ্ছে বলে নিজেকে আর সামলাতে পারছেন না। মিস্টার হোমস, আমার বিয়ে হয়েছে 3 বছর আগে। 3 বছর আমরা পরম সুখে কাটিয়েছি, কেউ কাউকে ভুল বুঝিনি, কখনো মতান্তর হয়নি। কিন্তু গত সোমবার থেকে মনে হচ্ছে স্ত্রী অনেক দূরে সরে গেছে। কারণটা আমি জানতে চাই। এফি কিন্তু আমাকে ভালোবাসে, তাতে একটু চির ধরেনি, সেটা বোঝা যায়। কিন্তু একটা গুপ্ত রহস্য অদৃশ্য প্রাচীরের মতো দুজনের মাঝে হঠাৎ মাথা তুলেছে। এফিকে বিয়ে করেছিলাম বিধবা অবস্থায়, নাম ছিল মিসেস হেব্রন। আলাপ যখন হয় তখন তার বয়স 25। অল্প বয়সে আমেরিকায় গিয়েছিল, অ্যাটলান্টায় থাকতো। বিয়ে হয়েছিল উকিল হেব্রনের সঙ্গে, একটি বাচ্চাও হয়েছিল। তারপরে পিত জ্বরে স্বামী আর সন্তানের মৃত্যু হওয়ায় ও দেশে ফিরে আসে। মিস্টার হেব্রন ওর জন্য যে টাকা রেখে গিয়েছিলেন তার সুদ পাওয়া যেত ভালোই। দেশে ফেরার 6 মাস পরে আলাপ হয় আমাদের, তারপর বিয়ে। হেব্রন ভদ্রলোকের ডেথ সার্টিফিকেট আমি দেখেছি। আমার নিজের কারবার আছে। বিয়ের পর নবরীতে একটা বাড়ি ভাড়া করলাম। জায়গাটা বেশ নিরিবিলি, পল্লীশ্রী আছে। আমাদের বাড়ির সামনে একটা ফাঁকা মাঠ, মাঠের ওপারে একটা কটেজ, আর কোনো বাড়ি নেই। কটেজটার সদর দরজা আমাদের বাড়ির দিকে।
ও, আগেই একটা কথা বলে রাখি, বিয়ের পরেই স্ত্রী ওর সব টাকা আমাকে লিখে পড়ে দিয়েছিল। আমার বারণ শোনেনি। ব্যবসা করি, যদি টাকাটা জলে যায় এই ভয় ছিল। যাই হোক, 1.5 মাস আগে এফি হঠাৎ আমার কাছে 100 পাউন্ড চাইল। আমি তো অবাক, এত টাকা হঠাৎ কি দরকার পড়তে পারে ভেবে পেলাম না। জিজ্ঞেস করলাম, ও এড়িয়ে গেল। চপল ভাবে শুধু বলল, তুমি তো আমার ব্যাংকার, ব্যাংকার আবার অত কথা জিজ্ঞেস করে নাকি? তবে কি জন্য টাকাটা নিচ্ছি সেটা পরে বলবো, এখন নয়। চেক লিখে দিলাম 100 পাউন্ডের। কিন্তু সেই প্রথম স্বামী স্ত্রীর মধ্যে খোলাখুলি সম্পর্কে একটু ফাটল ধরল। কি যেন লুকিয়ে রাখা হলো আমার কাছে। বাড়ির উল্টো দিকে মাঠের ওপারে দোতলা কটেজটার পাশে আমি প্রায় বেড়াতে যেতাম স্করফার গাছের কুঞ্জে। গত সোমবার বেরিয়ে ফেরবার সময় দেখলাম বাড়িতে নিশ্চয় ভাড়াটে এসেছে। এতদিন খালি পড়েছিল, এখন একটা খালি গাড়ি দাঁড়িয়ে আছে, মালপত্র সদর দরজার সামনে নামানো হচ্ছে। কৌতূহল হলো। কটেজের সামনে গিয়ে দাঁড়িয়ে ভাবছি কে এলো বাড়িতে। এমন সময় চমকে উঠলাম দোতলায় জানলায় একটা মুখ দেখে। মিস্টার হোমস, সে মুখ দেখে বুকে রক্ত আমার ছলাৎ করে উঠল, কাঁটা দিয়ে উঠল গায়ে। মুখটা পুরুষের না নারীর দূর থেকে ঠাহর করতে পারলাম না। শুধু দেখলাম একটা বিষম বিকট হলদেটে রঙের মৃতবৎ মুখ স্থির চোখে দেখছে আমাকে। চোখাচোখি হতেই সাত করে পিছনে সরে গেল মুখটা, যেন জোর করে টেনে নেওয়া হলো ঘরের ভেতর থেকে। কৌতূহল আর ভাগ মানল না, দেখতেই হবে কে এলো আমার প্রতিবেশী হয়ে। এগিয়ে গেলাম সদর দরজার সামনে, কিন্তু ঢোকবার আগেই তাল ঢাঙা একটা মেয়ে ছেলে বেরিয়ে এসে কড়া কড়া কথা বলে তাড়িয়ে দিলে আমাকে। বাড়ি ফিরে এলাম, মন থেকে কিন্তু হলদেটে মুখটার স্মৃতি মুছতে পারলাম না। স্ত্রীকেও কিছু বলবো না ঠিক করলাম, যা ভীতু স্বভাবের, ভেবে ভেবে হয়তো আধখানা হয়ে যাবে। শোবার আগে কেবল বললাম, সামনের বাড়িতে নতুন প্রতিবেশী এসেছে। আমি কুম্ভকর্ণের মতো ঘুমোই, এ নিয়ে আমাকে রাগানোও হয়। কিন্তু সেদিন ওই বিভৎস হলদে মুখটা দেখার পর ঘুম তেমন গাঢ় হলো না, চমকে চমকে উঠতে লাগলাম। সেই কারণেই গভীর রাতে টের পেলাম চুপি চুপি বিছানা ছেড়ে উঠে পোশাক পরে এফি বেরিয়ে গেল ঠিক চোরের মতো ভয়ে ভয়ে। ঘড়ি দেখলাম রাত 3টে। এত রাতে বাড়ির বউ বাইরে বেরোয় কেন? বাইরে বেরোনোর সময় ওর মুখের চেহারাও দেখেছি, মরার মতো ফ্যাকাশে, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। ব্যাপার কি? 20 মিনিট পর ফের সদর দরজা খোলা আর বন্ধ করার আওয়াজ পেলাম। চুপি চুপি ঘরে ঢুকলো এফি। তৎক্ষণাৎ উঠে বসে জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলে? আতকে উঠলো এফি, মুখ থেকে সমস্ত রক্ত নেমে গেল, কাঁপতে লাগলো ঠক ঠক করে। চিরকালই একটু নার্ভাস, তারপরে ডুকরে কেঁদে বললে, তুমি তুমি জেগে আছো? কোথায় গেছিলে?
একটু হাওয়া খেতে। দম আটকে আসছিল বন্ধ ঘরে। দেখলাম আঙ্গুল কাঁপছে এফির। নির্ঘাত মিথ্যে বলছে, আমার দিকেও তাকাচ্ছে না। মনটা বিষিয়ে গেল। নিশীথ রাত্রে চোরের মতো বাইরে ঘুরে এসে যে স্ত্রী কাঁচা মিথ্যে বলে স্বামীকে, তাকে আর জেরা না করাই ভালো। পাশ ফিরে শুয়ে পড়লাম, কিন্তু ঘুমোতে পারলাম না। পরের দিন শহরে যাওয়ার কথা ছিল, বেরোলামও বাড়ি থেকে। কিন্তু মন মেজাজ ভালো না থাকায় এদিক ওদিক ঘুরে দুপুর 1টা নাগাদ ফিরে এলাম। কটেজটার পাশ দিয়ে যখন আসছি, দেখলাম ভেতর থেকে বেরিয়ে আসছে আমার স্ত্রী। আমাকে দেখেই যেন ভূত দেখার মতো চমকে উঠলো এফি। ভাব দেখে মনে হলো এখনই পিছনে ফিরে কটেজের মধ্যে ফের ঢুকে পড়বে। নিঃসীম আতঙ্ক ফুটে উঠল চোখে মুখে। কাঁদো কাঁদো মুখে বললে, জ্যাক, নতুন প্রতিবেশী দেখতে এসেছিলাম। কাল রাতেও এসেছিলে? না না, কি বলতে চাও? ফের মিথ্যে। দেখি তো কার কাছে গেছিলে। দুহাতে আমার পথ আটকালো এফি। মিনতি করে বললে, ভেতরে যেন না ঢুকি। এখন সে কিছু বলতে পারছে না শুধু আমার ভালোর জন্যই, কিন্তু কিন্তু একদিন সব বলবে। কিন্তু এখন জোর করে ভেতরে ঢুকলে আমাদের সম্পর্কের ইতি ঘটবে ওইখানেই। ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে গেলাম, কথা আদায় করলাম আর যেন এসব না হয়। ও কথাও দিল। চলে আসার সময় লক্ষ্য করলাম ওপরের ঘরের জানলা থেকে বিকট সেই হলদে মুখটা নির্নিমেষে চেয়ে আছে আমার দিকে। চোখাচোখি হতেই সাত করে সরে গেল ভেতরে। কিছুতেই মাথায় এলো না এরকম একটা বিচিত্র জীবের সঙ্গে আমার স্ত্রীর এমন কি সম্পর্ক থাকতে পারে যে রাত বিরেতে অথবা দিন দুপুরে আমাকে লুকিয়ে তাকে আসতে হচ্ছে বারবার। ওই কর্কশ স্বভাবের মেয়ে ছেলেটাই বা কে? এ কি রহস্য গড়ে উঠেছে সামনের বাড়িতে? দুদিন ভালোই কাটলো। তৃতীয় দিন শহরে কাজ পড়ল। যে ট্রেনে ফেরবার কথা, ফিরলাম তার আগের ট্রেনে। বাড়ি ঢুকতেই আমার ঝি চমকে উঠলো আমাকে দেখে। গিন্নিমা কোথায় গেছে জিজ্ঞেস করতে আমতা আমতা করে বললে, এই গেছে একটু বাইরে। ঘোর সন্দেহ হলো। ওপরে উঠলাম, এফিকে দেখতে পেলাম না। জানলা দিয়ে দেখলাম মাঠের ওপর ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে ঝি। বুঝলাম, সব বুঝলাম। আমার অবর্তমানে ফের সামনের বাড়ি গিয়েছে এফি। ঝি যাচ্ছে আমার ফিরে আসার খবর দিতে। মাথায় রক্ত চড়ে গেল। ঠিক করলাম এর একটা হেস্তনেস্ত আজকেই করব। বাড়ি থেকে ঝড়ের মতো বেরিয়ে দৌড়লাম কুটিরের দিকে। মাঝপথে দেখলাম এফি ঝিয়ের সঙ্গে হন্তদন্ত হয়ে ফিরছে। আমি কিন্তু ওদের ঠেলে সরিয়ে দিয়ে ঢুকলাম কুটিরের মধ্যে। নিচের তলায় দেখলাম জল ফুটছে কেটলিতে। ওপর তলায় হলদে মুখ যে ঘরে দেখেছিলাম সেই ঘরটা কেবল সুন্দরভাবে সাজানো। ম্যান্টেল পিসে রাখা আমার স্ত্রীর ফটো 3 মাস আগে তুলেছিলাম। এছাড়া বাড়ি একদম ফাঁকা। নিচের হল ঘরে দেখা হয়ে গেল স্ত্রীর সঙ্গে। ফটো কাকে দিয়েছে এবং কার কাছে সে এত লুকিয়ে চুরিয়ে আসে, এ প্রশ্নের জবাব সে দিল না। করুণ স্বরে শুধু বললে, বলতে পারবো না জ্যাক, পারবো না। কিন্তু যেদিন সব জানবে ক্ষমাও করতে পারবে, দেখো। আমি বললাম, তোমার আমার মধ্যে বিশ্বাসের সম্পর্ক কিন্তু আর রইল না।
মিস্টার হোমস, সেই থেকে আমি পাগলের মতো হয়ে গিয়েছি। এই ঘটনা ঘটেছে কালকে। আপনার কাছে ছুটে এসেছি পরামর্শ নিতে। এ উৎকণ্ঠা আর সইতে পারছি না। বলুন বলুন বলুন, এখন কি করি আমি, বলুন। তন্ময় হয়ে সব শুনল হোমস। গালে হাত দিয়ে বসে রইল অনেকক্ষণ। তারপর বললে, আচ্ছা, হলদে মুখটা কি পুরুষের? বলা মুশকিল। দেখে কি গা ঘিন ঘিন করেছে? বিকট রং, আড়ষ্ট ভাব দেখে সমস্ত শরীর শিউরে উঠেছে। দুবারই চোখাচোখি হতে লাফিয়ে পিছিয়ে গেছে। আচ্ছা, আপনার কাছে স্ত্রী টাকা নেওয়ার কতদিন পরের ঘটনা এটা? তা ধরুন মাস দুই। আচ্ছা, ওর প্রথম স্বামীর ফটো দেখেছেন? না, আটলান্টায় থাকার সময় আগুন লেগে সব পুড়ে যায়। কিন্তু ডেথ সার্টিফিকেটটা দেখতে পেয়েছেন, তাই তো? না, সেটাও পুড়ে গিয়েছিল। আমি দেখেছি এটা কপি। হ্যাঁ, কপি কপি, হ্যাঁ। আচ্ছা, আমেরিকায় আপনার স্ত্রীকে চিনতো এমন কাউকে কি জানেন? না। ওর নামে চিঠি আসে আমেরিকা থেকে? মনে তো হয় না। বেশ, তাহলে এক কাজ করুন, বাড়ি ফিরে যান। কুটির থেকে যদি ওরা চম্পট দিয়ে থাকে এর মধ্যে, তাহলে তো আর কিছু করার নেই। আর যদি এর মধ্যে আবার ফিরে আসে, আপনি আড়াল থেকে তা দেখতে পেলেই আমাকে একটা টেলিগ্রাম করে দেবেন। নিজে ঢুকতে যাবেন না, 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব আপনার কাছে। ঠিক আছে? ঠিক আছে। বেশ, আসি মিস্টার হোমস। বিদেয় হলেন গ্রান্ট মুনরো। ওয়াটসন, বলল হোমস, ব্যাপারটা খুব সুবিধের মনে হচ্ছে না। ব্ল্যাকমেলিং চলছে মনে হচ্ছে, বুঝলে? তো ব্ল্যাকমেলারটাকে? সাজানো ঘরে যে থাকে, মিসেস মুনরোর ছবি যে ম্যান্টেল পিসে সাজিয়ে রাখে, যার মুখ হলদে, সেই। তা সে কে? মিসেস মুনরোর প্রথম স্বামী বলেই আমার বিশ্বাস। সেই জন্যেই দ্বিতীয় স্বামীকে ঢুকতে দিতে চান না তিনি। আমেরিকায় যাকে বিয়ে করেছিলেন, নিশ্চয়ই সে এখনো মারা যায়নি। হ্যাঁ, অত্যন্ত কুৎসিত কুষ্ঠ জাতীয় কোনো রোগে এমন কদাকার হয়ে যায় যে ইংল্যান্ডে পালিয়ে আসেন ভদ্রমহিলা। কিন্তু দ্বিতীয় বিয়ের খবর নিশ্চয়ই এমন কেউ পেয়েছে যে প্রথম বিয়ের খবর ফাঁস করে দেওয়ার হুমকি দেখিয়ে টাকা দহন করছে ভদ্রমহিলার কাছ থেকে। নিচু ক্লাসের কোনো ছেলেমেয়ের কীর্তি নিশ্চয়ই। প্রথম কিস্তির টাকা সে নিয়েছে, কদাকার অকর্মণ্য হেব্রানকে কটেজে এনে তুলেছে, ভয় দেখিয়ে মিসেস মুনরোর ছবি পর্যন্ত আদায় করেছে। গভীর রাতে মিসেস মুনরো গিয়ে বোঝাতে পর্যন্ত চেষ্টা করেছেন। 2 দিন পরে ফের গিয়েছিলেন ওই উদ্দেশ্য নিয়েই। কিন্তু মিস্টার মুনরো হঠাৎ ফিরে আসায় ঝিয়ের মুখে খবর পেয়ে প্রথম স্বামীকে সেই বদ চরিত্রের মেয়ে ছেলেটির সঙ্গে পাচার করে দেন পিছন দরজা দিয়ে। সবই তো আন্দাজে বলে গেলে। হ্যাঁ, এছাড়া আপাতত আর কিছু দরকার নেই। বিকেলে টেলিগ্রাম এলো গ্র্যান্ট মুনরোর কাছ থেকে। বাড়িতে লোক দেখা গেছে, 7টার গাড়িতে যেন হোমস রওনা হয়। যথা সময়ে পৌঁছলাম নবুরিতে। স্টেশনে দেখা হলো গ্র্যান্ট মুনরোর সঙ্গে। উত্তেজনায় কাঁপছেন ভদ্রলোক, ফ্যাকাশে হয়ে গেছেন। পাশাপাশি হাঁটতে হাঁটতে হোমস বললে, আপনার পাশে অমঙ্গল হয় তাই আপনার স্ত্রী আপনাকে বাড়ির মধ্যে ঢুকতে দিতে নারাজ। তা সত্ত্বেও কি আপনি ঢুকবেন? হ্যাঁ, এসপার কি ওসপার হয়ে যাক আজকে। ইলশে গুড়ি বৃষ্টির মধ্যে পৌঁছলাম কটেজটার সামনে। দোতলার একটা জানলায় আলো জ্বলছে। একটা ছায়ামূর্তি সরে গেল জানলার সামনে দিয়ে। ওই 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 সেই হলদে মুখ, যেন কোকিয়ে উঠলেন গ্র্যান্ট মুনরো। আমরা সবেগে ধেয়ে গেলাম সদর দরজার সামনে। আচমকা খুলে গেল পাল্লা। পথ আটকে দাঁড়ালেন এক ভদ্র মহিলা।
জ্যাক, জ্যাক, দোহাই তোমার, আমাকে বিশ্বাস করো। না। ভেতরে যেও না। না, না, না। দোহাই, জ্যাক, এফি, বড্ড বেশি বিশ্বাস করে ফেলেছি তোমাকে। যেও না, যেও না। পাশ দিয়ে তেড়ে গেলাম 3 মূর্তি ভেতরে। একজন প্রৌঢ়া বেরিয়ে এসে পথ আটকাতে গিয়েও পারল না। ঝড়ের মতো উঠে গেলাম দোতলায়। সেই ঘরটিতে ঢুকে থ হয়ে দাঁড়িয়ে গেলাম। ঘরটা সত্যি সুন্দরভাবে সাজানো। টেবিলে মোমবাতি জ্বলছে। ঝুঁকে রয়েছে একটা ছোট্ট মেয়ে, পরনে লাল ফ্রক, হাতে লম্বা সাদা দস্তানা। মুখটা আমাদের দিক থেকে ফেরাতেই ভয়ে বিস্ময়ে চিৎকার করে উঠলাম আমি। সে মুখে প্রাণের কোনো সাড়া নেই, স্পন্দন নেই, রং নেই, অদ্ভুত হলদে। আড়ষ্টতা মুখের পরতে পরতে, ভাবলেশহীন, বিষম, বিকট। পর মুহূর্তেই অবসান ঘটল রহস্যের। এক লাফে এগিয়ে গিয়ে মেয়েটার মুখ থেকে এক টানে একটা মুখোশ খুলে আনলো হোমস। মিশমিশে কালো একটা নিগ্রো মেয়ে ঝকঝকে সাদা দাঁত বার করে পরম কৌতুকে খিলখিলিয়ে হেসে উঠল আমাদের ভ্যাবাচ্যাকা মুখচ্ছবি দেখে। হেসে উঠলাম আমিও, মেয়েটির কৌতুক উজ্জ্বল সরল হাসি দেখে। আর গ্রান্ট মুনরো চেয়ে রইলেন ফ্যালফ্যাল করে। এ আবার কি? আমি বলছি, আমি বলছি, বলছি, আমার প্রথম স্বামী আটলান্টায় মারা গেছে ঠিকই, কিন্তু মেয়েটি এখনো বেঁচে আছে। তোমার মেয়ে? গলায় ঝোলানো রূপোর লকেটটা হাতে নিয়ে ভদ্রমহিলা বললেন, এর মধ্যে কি আছে এই 3 বছরে তুমি দেখোনি? আমি তো জানি ওটা খোলা যায় না। খুট করে একটা আওয়াজ হলো। স্প্রিংয়ে চাপ পড়তেই ডালা খুলে গেল লকেটের। ভেতরে দেখা গেল বুদ্ধি উজ্জ্বল সুদর্শন এক পুরুষের প্রতিমূর্তি, আফ্রিকার কৃষ্ণকায় পুরুষ। জ্যাক, এই আমার প্রথম স্বামী, জন হেব্রন। এর চাইতে উদার মহৎ মানুষ আমি পৃথিবীতে আর দেখিনি। বেজাতে বিয়ে করেও তাই কখনো পস্তাতে হয়নি। মেয়েটা কিন্তু দেখতে হলো ওর মতো, বরং ওর চাইতেও কালো। তাহলেও সে আমার সোনা মেয়ে। এই পর্যন্ত শুনেই মেয়েটা দৌড়ে ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে। মেয়েটাকে আমেরিকায় রেখে এসেছিলাম, শরীর খারাপ ছিল বলে। হঠাৎ জায়গা পাল্টানোর ধকল সইতে পারত না। একজন আয়া ঠিক করে এসেছিলাম, সেই ওকে দেখাশোনা করত। সংকোচবশত তোমাকে ওর কথা বলতে পারিনি, সেটাই ভুল করেছি। চিঠিপত্র নিয়মিত পেয়েছি, জানতাম ও ভালোই আছে। বিয়ের 3 বছর পরে কিন্তু বড্ড মন কেমন করতে লাগলো মেয়েটার জন্যে। 100 পাউন্ড পাঠালাম ওকে নিয়ে এখানে আসার জন্যে। তখনও যদি তোমার কাছে লুকোছাপা না করতুম, এত কাণ্ড আর ঘটতো না। ভেবেছিলাম কয়েক সপ্তাহ কাছে এনে রাখবো। কটেজ ভাড়া করা হলো। আয়াকে বলে দিয়েছিলাম দিনের আলোয় যেন কখনো মেয়েকে রাস্তায় বার না করে, মুখ আর হাত মুখোশ আর দস্তানা দিয়ে ঢেকে রাখে, যাতে জানলায় যদি কেউ দেখেও ফেলে পাড়ায় কালো মেয়ে এসেছে বলে প্রতিবেশীরা কানাকানি না আরম্ভ করে। এতটা আটঘাট না বাঁধলেই দেখছি মঙ্গল হতো।
আমার মাথায় ঠিক ছিল না, পাছে তুমি সব জেনে ফেলো এই ভয়ে। তোমার মুখেই শুনলাম ওরা এসে গেছে। মায়ের মন তো, তাই তর্স হইল না। তোমার ঘুম খুব গাঢ় বলে ঠিক করলাম রাতেই মেয়েটাকে গিয়ে কোলে নি, কিন্তু তুমি দেখে ফেললে। 3 দিন পর যখন জোর করে কটেজে ঢুকছিলে, ঠিক তার আগেই ওরা পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল বাইরে। জ্যাক, এই হলো আমার গোপন কাহিনী। এখন বলো, বলো কি করবে হতভাগিনী মা আর মেয়েকে নিয়ে? বলো। মিনিট 2 ঘর স্তব্ধ। তারপর গ্র্যান্ট মুনরো যা করে বসলেন তাতে প্রাণ জুড়িয়ে গেল উপস্থিত প্রত্যেকের। মেয়েটাকে সস্নেহে কোলে তুলে নিয়ে চুমু খেলেন, আর এক হাত বাড়িয়ে বউকে নিয়ে দরজার দিকে এগোতে এগোতে বললেন, আমি লোকটা ততটা ভালো না হলেও খুব একটা খারাপও নই। এভি, চলো বাড়ি গিয়ে কথা হবে। বাইরে এলো হোমস, বোঝা গলায় বললে, ওয়াটসন, চলো লন্ডন ফিরে যাই। সারাদিন গুম হয়ে রইল বন্ধুবর। রাতে শুতে যাওয়ার আগে বললে, যখন দেখবে অহংকারে মটমট করছি অথবা গুরুত্বপূর্ণ কেসে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না, মন্ত্র পড়ার মতো নবুরির নামটা কানে শুনিয়ে দেবে। শেষ হলো আমাদের আজকের নিবেদন, দি অ্যাডভেঞ্চার অফ দি ইয়েলো ফেস অবলম্বনে হলদে মুখের কাহিনী। এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।